কর্মব্যস্ত জীবনের মাঝে যখনই একটু অক্সিজেনের দরকার পড়ে, তখনই কাছে পিঠে কোথাও ঘুরে না এলে মনটা বেজায় খারাপ হয়ে যায়। বোহেমিয়ান স্টোরিজের নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত। দক্ষিণ চব্বিশ পরগনার অতি পরিচিত একটি সমুদ্র সৈকত বকখালি। আজ আমাদের গন্তব্য সেখানে। ভিডিওটি কেমন লাগলো তা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতা থেকে বকখালির দূরত্ব মিনিকেটে 125 কিলোমিটার। আপনি কলকাতা থেকে বকখালি যেতে চাইলে তার জন্য শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে নামখানা স্টেশনে নেমে বাস কিংবা টোটো করে পৌঁছানো যায় বকখালি। এছাড়াও নিজস্ব গাড়ি বা ধর্মতলা থেকে এসপিএসটিসি, ডাব্লিউবিটিসির বাসে করেও আপনি বকখালি আসতে পারেন। ট্রেনে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা, বাসে 4 ঘন্টার একটু বেশি। আমরা গিয়েছিলাম ভোর 5:16 লক্ষ্মীকান্তপুর লোকালে। এই ট্রেনটি আবার পরে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল হয়ে যায়। প্রায় 8:05 নাগাদ আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই টোটো রিজার্ভ করে উঠে বসলাম। গন্তব্য বকখালি। টোটো ভাড়া জনপ্রতি 100 টাকা। টোটোর বদলে আপনি নামখানা থেকে বাসে করেও বকখালি আসতে পারেন। বকখালি অতি পরিচিত একটি জায়গা। কলকাতা থেকে একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাইলে বকখালি আদর্শ। এখন আমরা চলেছি হাতানিয়া দোয়ানিয়া সেতুর উপর দিয়ে। এই হাতানিয়া দোয়ানিয়া সেতু তৈরি করার ফলে বকখালি পৌঁছানো যেমন সহজ হয়েছে তেমনি সময়ও কম লাগে। মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম, বাজার আর রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি যেন মনকে আলাদা একটা শান্তি প্রদান করছিল। প্রায় 30-40 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছালাম বকখালিতে। টোটো আমাদের বকখালি বাস স্ট্যান্ডের কাছেই নামিয়ে দিল। বকখালি পৌঁছেই আমরা প্রথমে হোটেল বুক করলাম। আমার মতে প্রি বুকিং করার চেয়ে এখানে এসেই হোটেল বুক করা ভালো। বকখালি বাস স্ট্যান্ডের কাছেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন দামের এবং মানের হোটেল। হোটেল বুক করে আমরা গেলাম জলখাবার খেতে। আগে থেকে প্ল্যান ছিল দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত পেটাই পরোটা খাবো। বাস স্ট্যান্ডের কাছে একটি দোকানই পেয়ে গেলাম পেটাই পরোটা। নটায় বকখালিতে জোয়ার আসার কথা, তবে আমরা ঠিক করলাম আগে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব, তারপরে বকখালি সমুদ্র সৈকতে আসব। সেই মতো খাওয়া দাওয়া করে টোটো বুক করলাম। আজ আমাদের প্রথম গন্তব্য কার্গিল বিচ। বকখালি সমুদ্র সৈকতের অদূরেই রয়েছে বকখালি বাস স্ট্যান্ড। বকখালি থেকে ম্যাপের 1.5 কিলোমিটার বাঁ দিকে আসলে ডান দিকে এগোলে প্রথমেই পড়বে ফ্রেজারগঞ্জ। এখান থেকে আরো 2 কিলোমিটার এগোলে রয়েছে কার্গিল সি বিচ। বকখালি থেকে ম্যাপের ডান দিকে আসলে বাঁ দিকে 1.5 কিলোমিটার গেলে রয়েছে ফ্রেডরিক সি বিচ। ফ্রেডরিক ও হেনরি সি বিচের মাঝখানে রয়েছে একটি খাঁড়ি। খালি থেকে হেনরি বিচের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। এখান থেকে আরো ডান দিকে গেলে রয়েছে লালগঞ্জ সি বিচ এবং কালিস্তান সি বিচ। বকখালি থেকে কার্গিল বিচের দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার। টোটোতে করে মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম কার্গিল বিচে।
গুগল ম্যাপ থেকে জানলাম এই বিচের নাম নাকি শুশনি দ্বীপ। আবার স্থানীয় এক টোটো চালক জানালেন ব্রিটিশদের শাসনকালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার এই বকখালি এবং তার আশেপাশের অঞ্চলগুলি আবিষ্কার করেন। তার স্ত্রী নারায়ণীর নামানুসারে এই বিচের নাম রাখা হয় নারায়ণীতলা সি বিচ। পরে স্থানীয়রা এর নাম দেন কার্গিল সি বিচ। এই বিচটি মূলত সূর্যাস্তের জন্য বিখ্যাত। আপনি বিকেলবেলা এই বিচ থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। এইটা হলো আমাদের কার্গিল বিচ। কার্গিল বিচ অন্যতম রাজ্যের সম্ভাবনাময় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটা। মেদিনীপুরে প্রচুর সমুদ্র সৈকত উঠে এসছে, কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার যে সমুদ্র সৈকতগুলি রয়েছে তার মধ্যে বকখালির পাশাপাশি কার্গিল বিচ অন্যতম। আর একটা বড় বিষয় হচ্ছে, অনেকেরই প্রশ্ন থাকে যে বকখালিতে এসে স্নান করা নিয়ে সমস্যা বা স্নান করার জন্য পর্যাপ্ত জল থাকে না, কিন্তু কার্গিল বিচ সেই সমস্যা খুব সহজেই সমাধান করতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন যে কার্গিল বিচের জল খুব কাছে, ইচ্ছা করলে কেউ স্নানও করতে পারে। এখানে চোরাবালির ভয়ও কম, প্রচুর মৎস্যজীবীরা রয়েছে। এই কার্গিল বিচে তবে ছোটো ছোটো কাঁকড়া যেরকম থাকে তো রয়েছে, তবে ঝিনুক এখানেও অভাব। এই সামনের নিরাপত্তার জন্য কিছু জিনিসও রয়েছে এদিকে, আর কয়েকটা দোকান। যাই হোক, বলতে গেলে অন্যতম যে একদম অপরিচিত সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকত আমাদের নতুন গন্তব্য হয়ে উঠতে পারে, তার মধ্যে কার্গিল সমুদ্র সৈকত একটা। বকখালি থেকে খুব কাছে কার্গিল, এবং ফ্রেজারগঞ্জ এখান থেকে খুব কাছে। যারা যারা আসবেন বকখালিতে, তারা বকখালির সঙ্গে সঙ্গে কার্গিল সমুদ্র সৈকতেও কিন্তু অবশ্যই সময় কাটাবেন, তাহলে ভালো লাগবে। এই বিচের পাড়টি কংক্রিটের। গোটা সমুদ্র সৈকত প্রায় জনমানব শূন্য বললেই চলে। মাঝে মধ্যে এক দুটো মাছ ধরার ট্রলার দেখতে পেলাম, তবে এই বিচে স্নান করা যায় না। আমাদের পরের গন্তব্য ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ বিচে ঢোকার মুখেই ডান দিকে রয়েছে একটি শিব মন্দির। ভিতরে যদিও আরো বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দির দেখে বেরোতেই উল্টো দিকে দেখলাম বিক্রি হচ্ছে শুটকি মাছ। হরেক রকমের শুটকির পসরা সাজিয়ে বসেছে দোকানগুলি। মন্দির আর শুটকি মাছের দোকান দেখে এগোলাম সি বিচের দিকে। 1903 থেকে 1908 সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার। তার নামানুসারেই এই স্থানের নাম রাখা হয় ফ্রেজারগঞ্জ। আগে এই জায়গার নাম ছিল নারায়ণতলা সি বিচ। স্থানীয়দের থেকে জানতে পারলাম গত বছর পর্যন্ত সি বিচে ঢোকার মুখেই একটি ওয়াচ টাওয়ার ছিল। ওয়াচ টাওয়ারের উপরে উঠে সমুদ্র সংলগ্ন অঞ্চল আরো ভালোভাবে উপভোগ করা যেত, কিন্তু গত কয়েকটি ঘূর্ণিঝড়ে তা ভেঙে পড়েছে। বকখালি পর্যটন কেন্দ্রের অন্যতম একটি আকর্ষণ হলো এই ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে একদম বলতে গেলে কার্গিল সি বিচ একদম পাশেই রয়েছে ফ্রেজারগঞ্জের সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত একেবারেই ভগ্নপ্রায়, চারিদিকে ভেঙে যাওয়ার বিভিন্ন স্মৃতি বিভিন্ন চিহ্ন রয়ে গেছে। দাবি হচ্ছে বিভিন্ন রকমভাবে যে ঘূর্ণিঝড় এসছে, সেই ঘূর্ণিঝড়েই ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে। পিছনে একটি ভগ্ন বাড়ির দৃশ্য দেখা যাচ্ছে। বলা যেতে পারে এই বাড়িটি ফ্রেজারগঞ্জের ভীষণ একটা আইকনিক বাড়ি, যেটা দিয়ে চেনা যায় যে এটি ফ্রেজারগঞ্জ বিচ। দাবি যে এটি একসময় ফ্রেজার সাহেবের বাড়ি ছিল, যার নামে এলাকাটার নাম, কিন্তু তার কোনো ঐতিহাসিক সত্য পাওয়া যায় না। আর এর চারিপাশে রয়েছে একাধিক বায়ুকল। আমি এই যে বিভিন্ন বায়ুকল রয়েছে, এই বায়ুকলগুলি নাকি একসময় চলতো। উইন্ড এনার্জি এখান থেকে তৈরি হতো, যেহেতু দক্ষিণ সুমাত্রার একটা অংশ
এখনো লোডশেডিং বা বিভিন্ন সমস্যা আছে বিদ্যুতের। তো এই বায়ুকলগুলি সেই বিদ্যুতের যোগান দিত এবং একটা ভালো প্রকল্প তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন ঘূর্ণিঝড়ের ফলে এই বায়ুকলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বায়ুকল ভেঙে গিয়েছে। বর্তমানে কিন্তু এই বায়ুকলগুলি আর চলে না। ফ্রেজার সাহেবের বাড়িও হয়তো আর নেই, কিছু স্মৃতি পড়ে রয়েছে এবং ভগ্নপ্রায় একটি সমুদ্র সৈকত পড়ে রয়েছে। তবে হ্যাঁ, ভেঙে যাওয়া সমুদ্র সৈকতেরও কিছু স্মৃতি থাকে, কিছু সৌন্দর্য থাকে। সেই ভগ্নপ্রায় সমুদ্র সৈকতের সৌন্দর্যের টানেই এখানে প্রচুর মানুষ আসে। এবং সেই সঙ্গে ফ্রেজারগঞ্জে অন্যতম যে জিনিসটি পাওয়া যায় সেটা হচ্ছে শুটকি মাছ। অনেকেই খেতে ভালোবাসেন, আবার অনেকেই নাক ছিটকেন। সেই শুটকি মাছের বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে, ইলিশ থেকে শুরু করে বিভিন্ন লোটে, তার অনেক মাছ আছে, চিংড়ি মাছ, যেগুলো আমরা জানি না। এবার সেই সপ্তাহেই হচ্ছে ফ্রেজারগঞ্জ, এবং বলা যেতে পারে বকখালির যে বকখালির ভ্রমণের যে আকর্ষণ, বকখালি, তারপর কার্গিল সি বিচ, তারপরে ফ্রেজারগঞ্জ, এবং তার আগে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে লালগঞ্জের বিচ, এবং হেনরি আইল্যান্ড বিচ তো রয়েছে। তো ফ্রেজারগঞ্জে বিশেষত্ব হচ্ছে এইটুকু, এই জিনিসগুলির টানেই ফ্রেজারগঞ্জে বহু মানুষ আসে। দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা চলেছি বকখালি সমুদ্র সৈকতের দিকে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল ঝাঁ চকচকে সরকারি হোটেলগুলি। এগুলি সমুদ্র সৈকতের একদম সামনে। হোটেল থেকে মিনিট 4-5 হেঁটেই আমরা পৌঁছে গেলাম বকখালি সি বিচে। আগেই জানতাম এখন জলের দেখা পাওয়া যাবে না, আর জোয়ার আসতেও এখনো প্রায় 4 থেকে 5 ঘন্টা বাকি। তাই পায়ে হেঁটেই কিছু দূর এগোনোর সিদ্ধান্ত নিলাম। বকখালি যে ব্যাকওয়াটার তা তো আমাদের সকলেরই জানা। কেবল জোয়ারের সময় জল বাড়ে আর বাকি সময় গোড়ালি পর্যন্ত জল থাকে। কিন্তু এখানের স্থানীয় লোকেদের থেকে জানা গেল এখন নাকি জোয়ারের সময় আগের মতো জল হয় না সমুদ্রে, কারণ বুলবুল ঝড়ের পর সমুদ্রবক্ষে চড়া সৃষ্টি হয়েছে। চড়া পেরিয়ে জল আসতে পারে না। ভাটার টানে সমুদ্র নাকি ক্রমশই সমুদ্র তট থেকে দূরে সরে যাচ্ছে। আশপাশ থেকে জল এসে সামনে ছোট্ট একটি নদীর সৃষ্টি করেছে। জোয়ারের সময় এখানে ভালোই জল থাকে। তবে বকখালি আমাদের একদম নিরাশ করল না। 3-4 মিনিট হেঁটে সমুদ্রের দেখা পেলাম। সমুদ্র এখানে শান্ত, তবে ছোট ছোট ঢেউ আর সাদা বালির মধ্যে হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগবে। সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সমুদ্রের ঢেউ গুনতে গুনতে প্রায় অন্ধকার নেমে এসেছে। নিরাপত্তারক্ষীরা বাঁশি বাজিয়ে লোকজনকে সমুদ্র থেকে বেলাভূমির দিকে যাওয়ার অনুরোধ করছিলেন। আমরাও তাই সি বিচে ফিরে এলাম। ফিরে এসে দেখলাম হরেক রকম পসরা সাজিয়ে বসেছে দোকানগুলি। কোথাও আইসক্রিম, কোথাও পাপড়ি চাট, আর তারপরেই চোখে পড়ল রকমারি মাছের দোকান।
এই দোকানগুলোতে আপনি ইলিশ থেকে চিংড়ি, কাঁকড়া থেকে অক্টোপাস সবই পেয়ে যাবেন। এখানে সমুদ্র থেকে তুলে আনা টাটকা মাছ আপনার সামনেই রান্না করে দেওয়া হবে। তবে হ্যাঁ, সব কিছু কিন্তু টাটকা নাও থাকতে পারে। সেক্ষেত্রে একটু চোখ আর নাকটা খোলা রেখে আপনি আপনার পছন্দের মাছ বা অন্য যে কোনো কিছু অর্ডার করতে পারেন। সি বিচে প্রতি ঘন্টা 10 টাকার বিনিময়ে চেয়ার ভাড়া নিয়ে আপনি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা মাছ নিয়ে এখানে বসে বসেই কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম। নতুন একটা বন্ধুও পেলাম, ওর নাম দিয়েছি ভোলু। কি মিষ্টি, তাই না? বেশ কিছুটা সময় সি বিচে কাটিয়ে হোটেলে ফিরে এলাম। আজকে বকখালিতে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা চলেছি সূর্যোদয় দেখতে। যদিও ভীষণ কুয়াশা রয়েছে চারিদিকে, একটু দূরের কোনো কিছুই প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আজকে রবিবার, সি বিচের কাছেই একটি পার্ক রয়েছে। এখানে বাইরে থেকে অনেক মানুষ পিকনিক করতে এসেছেন। সকাল সকাল গানও শোনা যাচ্ছে। আমরা এগিয়ে চললাম সমুদ্র সৈকতের দিকে, কিন্তু পৌঁছে দেখি কিছুই তো দেখা যাচ্ছে না। কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা বকখালি সমুদ্র সৈকত। কুয়াশা একটু কমতেই আমরা সামনের দিকে এগোলাম। আমরা এসেছিলাম সূর্যোদয় দেখতে, কিন্তু একটু এগোনোর পরে বুঝলাম সূর্য উঠে গিয়েছে। ঘন কুয়াশার কারণে আমরা তা দেখতে পাইনি। আমরা এই মুহূর্তে বকখালির সমুদ্র সৈকতে। বকখালি মানে সাদা বালির সমুদ্র সৈকত, বাংলায় সম্ভবত একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত। সম্ভবত কেন, হয়তো বা একমাত্র সমুদ্র সৈকত যারা সাদা বালি। বকখালি নিয়ে অনেক কথাবার্তা বলা হয় যে বকখালির জল নাকি সৈকতের কাছাকাছি আসে না, অনেকটা দূরে সৈকত থেকে জল, বকখালি স্নান করতে অসুবিধা। কিন্তু একদমই নয়, বকখালির জল যথেষ্টই ভালো। এবং মানুষ, আমরা যারা কলকাতা থেকে আসি তারা 4 থেকে 5 ঘন্টা প্রায় যাত্রা শেষে বকখালিতে এসে পৌঁছই। তো 4-5 ঘন্টা যাত্রা শেষে 4-5 মিনিট হেঁটে অন্তত সমুদ্রে নামাই যায়। ওইদিকে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ স্নানও করছে। আর শীতের সকাল, স্বাভাবিকভাবেই প্রচণ্ড কুয়াশা। আমরা এসেছিলাম সমুদ্রের সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখার সুযোগ হয়নি, কিন্তু তাও সমুদ্রের গর্জন আর মানুষের কোলাহলে সকালটা খুব একটা অমলিন বলবো না, খুবই সুন্দর সকাল। এবং সকালটা বেশ আকর্ষণীয় বটে। ওইদিকে সূর্য এখনও সবে ফুটছে, আর চারিদিকে দেখা যাচ্ছে চূড়ান্ত কুয়াশাবৃত। আশেপাশের কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর মানুষ আছে, তাদের কলরব এবং কোলাহল শোনা যাচ্ছে। আর পুরো সমুদ্র সৈকত জুড়ে আস্তে আস্তে জল কাছে আসছে, কারণ কালকে রাতে জোয়ার এসেছিল। জোয়ারে কিন্তু জল অনেকটা এগিয়ে যায়। জোয়ারের সময় যারা আসবেন এখানে, তাদের কিন্তু জলের জন্য একদমই হাঁটাহাঁটি করতে হবে না। আর এখন জোয়ার নেই, কিন্তু তবে জোয়ার আসবে কিছুক্ষণ পর, সেজন্য জল আস্তে আস্তে এগিয়ে আসছে। আর প্রচুর মানুষ স্নান করার জন্য ভিড় করেছে। তো এই বকখালির, যেরকম বলেছি যে বকখালির কাছাকাছি দুটি সমুদ্র সৈকত রয়েছে,
এই বকখালি থেকে সমুদ্রের দিকে যদি মুভ করি তাহলে বাঁ দিকে পড়বে ফ্রেডরিক আইল্যান্ড এবং ডান দিকে পড়বে ফ্রেজারগঞ্জ। দুটোই হাঁটা পথে, এটাও 1.5 কিলোমিটার, ওটাও প্রায় 1 কিলোমিটার। আর এই দিগন্ত বিস্তৃত বেলাভূমি ধরে একদম মানুষের দিগন্ত বিস্তৃত বেলাভূমি ধরে সমুদ্রের গর্জনে হাসতে হাসতে হেঁটে যাওয়া যায় 1 কিলোমিটার, এবং সেখানে গিয়ে আমরা দেখব সেইখানকার সমুদ্র সৈকতের আকর্ষণ কতটা। বকখালির সঙ্গে দীঘার তুলনা তো সবসময় হয়, হয়তো দীঘা আমাদের অনেকটা বেশি কাছে, কারণ দীঘায় খুব দ্রুত যাতায়াত করা যায়, দীঘার যানবাহনের পরিমাণ অনেক বেশি। বকখালি কিছুটা হলেও সময় বেশি লাগে, যদিও বকখালি কিন্তু কলকাতা থেকে আরও কাছে, কিন্তু তাও বকখালি একটা আলাদা আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণ সাদাবালির বিচ। এছাড়াও বকখালিতে যারা সকালে আসবেন তারা বিভিন্ন খাবার দাবারের স্টল সকালেও থাকে, রাত্রিবেলার মতো মাছ ভাজা পাবেন, তবে চা কফি বা সকালের জলখাবারের বিভিন্ন খাবার দাবার সরঞ্জাম কিন্তু বাইরেই দেখা যাবে। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড কুয়াশা, তাই কিছুই দেখা যাচ্ছে না। আর শীতকালে কিন্তু বকখালিতে বেশ ঠান্ডা আছে, সেই ঠান্ডা বোঝা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে। মানে একদম কোনো রকম টুপি মাফলার কিচ্ছু না নিয়ে থাকাটা বেশ সমস্যা। তবু আমরা রয়েছি সমুদ্রকে উপভোগ করার জন্য, হয়তো আরেকটু সময় কাটানোই যায় এখানে, যতটাই কষ্ট হোক। আর বকখালিতে ক্রমাগত লোক বাড়ছে ওইদিকে, জানি না কতটা দেখা যাচ্ছে। সকালে তো কুয়াশা যত কাটছে তত মানুষেরও বেশি করে আসছেন এইখানে। বকখালি বলতে গেলে আমার বকখালিতে প্রথমবার আসা, এর আগে আমি কখনো বকখালিতে আসি। তো সব মিলিয়ে বকখালির যদি বলতে হয়, বিভিন্ন আকর্ষণের জন্য বকখালিতে আসবো। আর এখানে যে প্রচুর সমুদ্র সৈকত আশেপাশে, যেরকম বলেছি আমাদের ভিডিওর পরপর থাকবে, আরও পরপর বিভিন্ন যে সমুদ্র সৈকতগুলো আছে, এখানকার প্রতিটা সমুদ্র সৈকতের আলাদা আলাদা আকর্ষণ রয়েছে। যেরকম দীঘার প্রতিটা সমুদ্র সৈকত আলাদা আলাদা আকর্ষণ, দীঘার পাশে তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি প্রতিটা, এবং এখানেও বিভিন্ন সৈকতে বিভিন্ন আকর্ষণ রয়েছে। আর এখন যেহেতু যেরকম বলছিলাম যে জল এলে প্রচুর মানুষ স্নান করতে আসে, মানুষ স্নান করতে এসছে এবং ভিড়ও প্রচণ্ড বেশি। আর একটা কথা যেটা বকখালি সম্পর্কে বলা যায়, সেটা হলো বকখালির অন্যতম একটি বড় সুবিধা, এখানে প্রচুর মানুষ পিকনিক করতে পারে। দূরের বিভিন্ন গান বাজনার আওয়াজ হচ্ছে, সেইখানে প্রচুর মানুষ এসেছে। একটা মাঠ রয়েছে, সেই মাঠে গাড়ি পার্কিং করিয়ে, বাস পার্কিং করিয়ে পিকনিক করা যায় সমুদ্র সৈকতের ধারেই। তো এটা একটা বলতে গেলে আলাদা সৌন্দর্য। তবে হ্যাঁ, এই বার্তাটাও দেওয়া প্রয়োজন যে পিকনিক করুন, আনন্দ করুন, সমুদ্রকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন এবং সমুদ্রকে উপভোগ করুন। এই সমুদ্রে অহেতু জঞ্জাল বা আবর্জনা ফেলবেন না। দেখা যাচ্ছে প্রচুর প্লাস্টিক পড়ে আছে, যেটা আমাদের পক্ষে ভালো নয় পরিবেশের পক্ষে। তো সেরকমভাবে সমুদ্রকে আনন্দ করুন, সমুদ্রকে আপন করে নিন, কিন্তু নোংরা করবেন না। আপনারা 1 রাত 2 দিনের জন্য বকখালির প্ল্যান করতে পারেন, তবে সময় থাকলে 2 রাত 3 দিনের প্ল্যান করাই ভালো। পারলে পূর্ণিমার সময় বকখালিতে আসুন। সমুদ্র তার আপন রূপের মাধুরীতে আপনাকে মোহিত করবেই। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।